আজকে আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করব কম্পিউটার অ্যাপ্লিকেশন। নেক্সট টপিক হলো পলিমরফিজম। এই পলিমরফিজম একটা কিন্তু গ্রিক ওয়ার্ড। পলি মানে হচ্ছে মেনি, আর মরফিজম কথাটার অর্থ হলো ফর্ম। তাহলে টোটালটাকে যদি আমি একসাথে যোগ করি, পলিমরফিজম মানে মেনি ফর্মস। চলো দেখছি, ইফ ওয়ান টাস্ক ইজ পারফর্ম ইন ডিফারেন্ট ওয়ে ইট ইজ নোন অ্যাজ পলিমরফিজম। তাহলে একটা কাজকে যদি আমি বিভিন্ন ভাবে করতে পারি সেটাকেই কিন্তু আমি পলিমরফিজম বলি। ফর অ্যান এক্সাম্পল, আমরা কি দেখতে পাচ্ছি, টু কনভেনিয়েন্স দ্য কাস্টমার ডিফারেন্টলি to draw the something, for example shape, triangle, rectangle, etc. In Java we use the method overloading and method overriding to achieve the polymorphism. For an example, polymorphism মানে কি বোঝাতে চাইছি, polymorphism ধরো কোনো মেথড মেম্বারের নাম ধরো ডিসপ্লে, সেই মেথড মেম্বারের মধ্যে কোনো প্যারামিটার নেই। আমি আউটপুট প্রোগ্রামে চলে যাই, প্রোগ্রামে গেলে বুঝতে পারবো। ধরো এই যে শো মেথডটা রয়েছে, শো মেথডটার মধ্যে কোনো কিন্তু আমাদের প্যারামিটার নেই, দেখতে পাচ্ছি আমি প্যারামিটার ফাঁকা রয়েছে। তাহলে এই শো মেথডটাকে কিন্তু আমি সেকেন্ড ভাবে লিখতে পারি। ধরো এই শো মেথডটার নাম আমি দিয়ে দিলাম সেভ, কিন্তু এর মধ্যে আমি একটা প্যারামিটার দিলাম, তাহলে কিন্তু এর নাম সেম কিন্তু প্যারামিটার ডিফারেন্ট। তাহলে বুঝতে পারছো পলিমরফিজম কিভাবে কাজ করে। পলিমরফিজম মানে সেম, তাহলে কি সেম মেথড কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করছে। মেথডটার নাম শো, একটার মধ্যে কোনো প্যারামিটার নেই, একটার মধ্যে একটা প্যারামিটার রয়েছে, আবার দুটো প্যারামিটার থাকতে পারে, আবার 100টা প্যারামিটার থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে আমাদের প্রোগ্রামের লজিকের উপর। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি। নেক্সট চলে আসছি কি, অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন একটা কনসেপ্ট। কি কনসেপ্ট অ্যাবস্ট্রাকশন? অ্যাবস্ট্রাকশন হচ্ছে হাইডিং ইন্টারনাল ডিটেলস এন্ড শোয়িং দ্য ফাংশনালিটি ইজ নোন অ্যাজ অ্যাবস্ট্রাকশন। তাহলে কিভাবে আমি হাইড করব আর ফাংশনালিটিটাকে আমি লুকিয়ে রাখবো, কার কাছ থেকে? আমাদের পাবলিকের কাছ থেকে, যাতে আমাদের যে ডেটা রয়েছে, যে মেথড রয়েছে, যেটা যাতে সিকিউর থাকে। তাহলে ফর অ্যান এক্সাম্পল, ফোন কল, উই ডোন্ট নো দ্য ইন্টারনাল প্রসেস। আমরা কিন্তু ফোন করে দিই, ধরো কারোর নাম্বারে ফোন করলাম, ফোন করে দিলাম, ফোন করে হ্যালো কথা বলছি, কিন্তু আমরা ইন্টারনাল প্রসেসটা কিন্তু আমরা জানি না। আমরা জানি না, সেটাই হলো অ্যাবস্ট্রাকশনের উদাহরণ। তাহলে কি বল, ইন জাভা উই ইউজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড ইন্টারফেস টু অ্যাচিভ দ্য অ্যাবস্ট্রাকশন। তাহলে অ্যাবস্ট্রাকশনকে আমরা যদি ইউজ করতে চাই তাহলে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে আমাদের লাগবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আর লাগবে হচ্ছে আমাদের ইন্টারফেস। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, ইন্টারফেস কি, আমরা নেক্সট চ্যাপ্টারে সেই জিনিসটা আমরা দেখব। আমরা কিন্তু আজকে শুধু ফিচার্সটা জানছি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট যে চ্যাপ্টারটা রয়েছে, কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, তার মধ্যে জাস্ট আমাদের টাচ করে গেছে আমাদের কি কি জিনিসটা রয়েছে, ফিচার্স রয়েছে। আমরা সেই ফিচার্সে শুধু জিনিসগুলো জানছি, এগুলো আমরা ডেপথে জানবো আমাদের নেক্সট ক্লাসগুলোতে। তারপরে চলে আসছে কি, এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনটা কি? এনক্যাপসুলেশন মানে দেখো একটা ছবি রয়েছে ক্যাপসুলের মধ্যে, আমরা জানি, আমরা প্রত্যেকে ক্যাপসুল দেখেছি, ক্যাপসুলের মধ্যে কি হয় দেখবে, ছোট 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 দানা থাকে, অনেকগুলো দানা থাকে, একসাথে সেটাকে বাইন্ড করে দেয় একটা ক্যাপসুলের মধ্যে, সেটাই হলো এনক্যাপসুলেশন। সেটা দেখো, বাইন্ডিং দ্য কোড এন্ড ডেটা টুগেদার ইনটু দ্য সিঙ্গেল ইউনিট আর নোন অ্যাজ এনক্যাপসুলেশন। তাহলে আমরা কি, তাহলে এনক্যাপসুলেশন কোনটা আমি যদি প্রোগ্রাম দিয়ে বোঝাতে চাই, ধরো একটা আমাদের ক্লাস রয়েছে প্যারেন্ট ক্লাস, তাহলে এই প্যারেন্ট ক্লাসের মধ্যে আমাদের ইন্টিজার এ হলো ডেটা মেম্বার আর ভয়েড ডিসপ্লে হলো মেথড মেম্বার। তাহলে টোটালটা নিয়ে একটা কম্প্যাক্ট, তাহলে এটাই হলো এনক্যাপসুলেশন, যার মধ্যে কি একটা ডেটা মেম্বার রয়েছে, একটা মেথড মেম্বার রয়েছে, সেখানে 100টাও ডেটা মেম্বার থাকতে পারে, 100টাও মেথড মেম্বার থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমার প্রোগ্রামের উপর, মানে তোমার রিকোয়ারমেন্টের উপর, তুমি কি ধরনের প্রোগ্রাম করছো তার উপরে তোমার ডিপেন্ড করবে প্যারামিটার। তাহলে আমরা বুঝতে পারলাম কি বলেছে, বাইন্ডিং কোড এন্ড ডেটা টুগেদার ইনটু আ সিঙ্গেল ইউনিট আর নোন অ্যাজ এনক্যাপসুলেশন। ক্লিয়ার? ফর অ্যান এক্সাম্পল আমি যদি দেখি, কি বলছে, আ ক্যাপসুল ইট ইজ দ্য র‍্যাপ উইথ দ্য ডিফারেন্ট মেডিসিনস। জানি, যেটা তোমাকে বললাম এক্ষুনি। আ জাভা ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এনক্যাপসুলেশন। জাভা বিন ইজ আ ফুললি এনক্যাপসুলেটেড ক্লাস because all data member are private here.
এখানে কি জাভা বিনস বলে একটা ক্লাস রয়েছে যেখানে কি প্রত্যেকটা ডেটা মেম্বার প্রাইভেট। এই যে প্রাইভেট যে কথাটা আসছে সেটা আমরা আসবো, এক্ষুনি আসবো। আমি ডেটা সিকিউরিটির জন্য আমি বলেছি এখানে তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার রয়েছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, সেগুলো আমরা দেখাবো। তাহলে দেখো একটা এনক্যাপসুলেশনের একটা ছোট্ট একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে কি রয়েছে, একটা স্ট্রিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্ট্রিংটা কিন্তু প্রাইভেট ডিক্লেয়ার করেছে। আর স্ট্রিং একটা গেট নেম বলে একটা মেথড রয়েছে যার রিটার্ন টাইপ আছে স্ট্রিং। দেখো রিটার্ন করেছে রিটার্ন নেম দিয়ে, যেহেতু রিটার্ন টাইপ রয়েছে, যদি রিটার্ন টাইপ না থাকে তাহলে আমরা জানি রিটার্ন টাইপ ভয়েড হয়, সেগুলো আমরা জানি, ক্লাস 8এই আমরা সেগুলো শিখে এসেছি, তাই সেগুলো নিয়ে আমি ডেপথে আর যাচ্ছি না। তাহলে আমি দেখতে পাচ্ছি পাবলিক, মানে কি এই মেথডটা হলো পাবলিক মেথড, আর যে নেম বলে যে ডেটা মেম্বারটা রয়েছে সেটা কিন্তু একটা প্রাইভেট। তাহলে এই যে টোটাল যে জিনিসটা একসাথে হচ্ছে এনক্যাপসুলেট, মানে একটা ক্যাপসুলের মধ্যে যেমন অনেকগুলো মেডিসিন থাকে, দেখো একটা ক্লাসের মধ্যে, যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো ডেটা মেম্বার, অনেকগুলো মেথড মেম্বার, কোনোটা পাবলিক, কোনোটা প্রাইভেট, কোনোটা প্রোটেক্টেড হতে পারে। সেই টোটাল পুরো ক্লাসটাকে কিন্তু আমরা, যে ক্লাসটা একসাথে যে কম্বাইন্ড হয়েছে সেই কনসেপ্টটাকে আমরা বলি এনক্যাপসুলেশন। তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, সেই প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড এর জায়গায় আমরা চলে যাচ্ছি আপস্টেট। তাহলে ধরো এইখানে যেটা রয়েছে, এখানে পাবলিকটাকে আমি প্রাইভেট করে দিলাম, শুধু প্রাইভেট করে দিলাম, আর যা প্রোগ্রাম রয়েছে আমি কিন্তু কিছু চেঞ্জ করিনি, যা প্রোগ্রাম রয়েছে প্রোগ্রামটা কিন্তু আমি কিছু চেঞ্জ করিনি। এখানে একটা মেথড লিখেছি, থাকুক মেথডটা, কোনো প্রবলেম নেই। এবারে দেখো আমি শুধু কম্পাইল করবো, দেখো সাথে সাথে এরর, কি এরর দিচ্ছে, ধরো এখানে কি দেখাচ্ছে, ডিসপ্লে হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন প্যারেন্ট। তাহলে ডিসপ্লেকে কিন্তু আমি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, যেহেতু আমি ওখানে প্রাইভেট লিখে দিয়েছি। যখনই প্রাইভেট রেখে দিয়েছি তাহলে ইনহেরিটেন্স হওয়ার পরেও সেই ডেটা মেম্বার বা মেথড মেম্বার কিন্তু যদি কোনো মেথড মেম্বার থাকে বা কোনো প্রাইভেট ডেটা মেম্বার থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আসবে না, সেই জিনিসটাই আমরা দেখতে পারবো। তাহলে দেখো এইখানে আমাদের সেম দেখাচ্ছে, ক্যানট ফাইন্ড সিম্বল মেথড ডিসপ্লে, মানে আসেনি ক্লাসের মধ্যে, মানে এই চাইল্ড ক্লাসের মধ্যে এই মেথডটা কিন্তু নেই, এই চাইল্ড ক্লাসের মধ্যে মেথডটা কিন্তু নেই, কারণ এটা প্রাইভেট। তাই আমি দেখো এখানে আমি আউটপুটে লিখেই দিয়েছি কি জিনিসটা হচ্ছে, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তাহলে কি বলে, যে ডিসপ্লে হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন প্যারেন্ট, মানে ডিসপ্লে মেথডটা যেহেতু প্রাইভেট অ্যাক্সেস রয়েছে আমরা কিন্তু ইউজ করতে পারছি না। আর সেমলি ইনহেরিটেন্স দিয়েও কিন্তু আমি প্রাইভেট মেম্বারকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি না। তার কারণ কি, দেখো বলেছে ডিসপ্লে ক্যান নট ফাইন্ড, কারণ এই সিম্বলটা কিন্তু এখানে, মানে এই যে মেথডটা ডিসপ্লে মেথডটা কিন্তু আসেনি। কিন্তু ডিসপ্লে মেথডটা আসেনি তো কি হয়েছে, কিন্তু ইন্ট এ যেটা রয়েছে, ইন্ট এ ইকুয়াল টু 10, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে এসেছে, অটোমেটিক্যালি এখানে এ চলে এসেছে। দেখো আমি এটা চলে এসেছে, সেটাকে প্রিন্ট করার জন্য আমি এরকম করলাম, কারণ কেন এ এসছে তার একটাই কারণ, এ কিন্তু পাবলিক, প্রাইভেট না, এ কিন্তু পাবলিক। দেখো ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর। তাহলে আমরা দেখো আউটপুটটার মধ্যে শুধু চেঞ্জ হবে, এর ভ্যালুটা কিন্তু 10 হবে। এ কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে প্যারেন্ট ক্লাসে, আমরা কিন্তু একে কিন্তু এখানে ডিক্লেয়ার করিনি, যেহেতু আমি এখানে ইনহেরিট করছি তার জন্য এ যেহেতু পাবলিক, তার জন্য যেহেতু এ পাবলিক ডেটা মেম্বার, তার জন্য কিন্তু এ এখানে চলে এসছে। কিন্তু ডিসপ্লে যেহেতু প্রাইভেট, তার জন্য ডিসপ্লে কিন্তু ইনহেরিট করার পরেও আসেনি। তাহলে বুঝতে পারছো ডেটা সিকিউরিটিটা কোন লেভেলের এখানে। তার জন্য সমস্ত বড় ধরনের কাজ কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরেই করা হয়, কারণ ডেটা সিকিউরিটির জন্য। দেখো 10টা অ্যাক্সেস করতে পারছি, আমি 10টা করে দিয়েছিলাম, আমরা প্রিন্ট করে দিয়েছিলাম, তার জন্য 10টা এখানে চলে এসেছে, তাহলে আমরা অ্যাক্সেস করতে পারলাম। তাহলে আমরা বুঝতে পারলাম, এবারে আমরা চলে আসছি আবার আমাদের জায়গায়। তাহলে কি বলে, টাইপস অফ জাভা প্রোগ্রামিং, আমরা একটা ক্লাস 8এই পড়েছি, জাভার দুটো টাইপ হয়, একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন আর একটা হচ্ছে জাভা অ্যাপ্লেটস। জানি আমরা জাভা অ্যাপ্লেটসটা কি, জাভা অ্যাপ্লেটসটা আমরা যেটা ব্রাউজারে রান করি সেটা হচ্ছে জাভা অ্যাপ্লেটস, আর যেটা স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম যেটা আমরা এক্ষুনি করছিলাম সেগুলো কিন্তু স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম। তাও একটুখানি আমি ডেফিনেশন গুলো বলে দিচ্ছি। জাভা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন, তাহলে the Java standalone application are the program
written in the Java to carry out the certain task. This application run directly by the Java interpreter. বুঝতে পারলে? তাহলে যে প্রোগ্রামগুলো আমরা নরমালি করি সেগুলোকে আমরা বলি স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রাম আর জাভা অ্যাপলেটস। The Java applets are Java application that are embedded inside the HTML files or can be downloaded into the Java capable browser. শুধুমাত্র জাভা ক্যাপেবল ব্রাউজারই কিন্তু জাভা অ্যাপলেটটা রান করবে। তাহলে বুঝতে পারলাম দু ধরনের প্রোগ্রাম হয়, একটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রাম যে প্রোগ্রামগুলোকে আমরা নরমালি করি সেটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রামের মধ্যে পড়ছে, আর একটা জাভা অ্যাপলেট যে প্রোগ্রামগুলো ব্রাউজারের সাহায্যে রান করা হয়, যেটা এইচটিএমএল কোডের মধ্যে এমবেডেড থাকে, সেটাই হলো কিন্তু আমাদের জাভা অ্যাপলেটস। এবারে চলে আসছি জাভা কিভাবে কম্পাইল করে, কম্পাইল এন্ড এক্সিকিউশন প্রসেস। জাভা কিভাবে কম্পাইলেশন এন্ড এক্সিকিউশন প্রসেস হয়, কিভাবে হয়? আমরা ক্লাস 8 এ পড়েছিলাম জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। আমরা জানি কেন জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা, তার মেন কারণ জাভার জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিনের জন্যই জাভাকে কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। কেন ইন্ডিপেন্ডেন্ট বলা হয় আমরা জানি, তাও আমি একটুখানি ধরিয়ে দিচ্ছি তোমাদের। বলা হয় তার মেন কারণ জাভা যে কোডটা আমরা লিখি সেটা ফার্স্টে জাভা কম্পাইলার কম্পাইল করে, কম্পাইল করার পর প্রোগ্রামটা চলে যায় ইন্টারপ্রিটারের কাছে, দেখো তোমার ছবির মধ্যেই দেখাচ্ছি জাভার যে প্রোগ্রামটা রয়েছে মাই প্রোগ্রাম ডট জাভা, এটা কম্পাইলারের মধ্যে গেল, কম্পাইলার থেকে সেটা কোডটা চেঞ্জ হয়ে গিয়ে দেখো ডট ক্লাস ফাইল হয়ে গেল মাই প্রোগ্রাম ডট জাভা, তারপরে সেটা কিন্তু চলে গেল ইন্টারপ্রিটারের কাছে যেটার নাম জাভা ভিএম, মানে জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। সেই জেভিএম এর মধ্যে কিন্তু আমি পাঠিয়ে দিলাম। জেভিএম এর মধ্যে যখনই পাঠালাম, জেভিএম এর কাজ কি, ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে আমাদের কি প্ল্যাটফর্মের মেশিন রয়েছে, অপারেটিং সিস্টেমটা কি, উইন্ডোজ, তাহলে উইন্ডোজ এর মতো করবে, যদি অ্যাপেল হয় তাহলে অ্যাপেলের মতো করবে, যদি ইউনিক্স হয় তাহলে ইউনিক্স এর মতো করবে। তাহলে যেমন আমাদের অপারেটিং সিস্টেম রয়েছে সেইভাবে কিন্তু সে কোডটাকে কনভার্ট করে ফেলবে। তার জন্য জাভাকে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলি। কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলি? ধরো আমি উইন্ডোজ প্রোগ্রামে জাভার কোড করলাম, সেই কোডটা আমি তোমাকে পাঠিয়ে দিলাম, তোমার ধরো ল্যাপটপ হচ্ছে ম্যাকের ল্যাপটপ, তুমি কিন্তু সেই কোডটা কিন্তু ম্যাকেও তোমার রান করবে। তাহলে জাভা আমি যেখানেই কাজ করি না কেন, জাভা যে সফটওয়্যারটা বানাবো সেটা কিন্তু সব প্ল্যাটফর্মে একেবারে কাজ করবে, আলাদা আলাদা করে কিন্তু প্ল্যাটফর্মের জন্য আমাদের তৈরি করতে হবে না। আশা করি বুঝতে পারলে। আমরা এবারে দেখি একটুখানি ভেতরে ঢুকি। তাহলে কি বলতে, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অল সোর্সেস কোড the first থেকে বলছি, in Java programming language all source code is written in the plain text file, নরমাল একটা ফাইলে আমরা লিখি, জাভার ফাইল জানি সেটা, সেভ উইথ দ্য ডট জাভা এক্সটেনশন। আমরা জানি যখনই আমরা জাভা প্রোগ্রামকে সেভ করি, মানে কন্ট্রোল এস বা ফাইলে গিয়ে যদি সেভ করি, তাহলে যে নামটা দিলাম সেই নামটা, ধরো যেমন তো আমার নাম দেবজিৎ, তো আমি ধরো আমার নামে একটা প্রোগ্রাম করছি, তাহলে দেবজিৎ ডট জাভা বলে সেভ হবে। এই এক্সাম্পলের জন্য তাহলে যে প্রোগ্রামটা করছি সেটার নাম দিয়েছিলাম আমরা মাই প্রোগ্রাম, তাহলে কি মাই প্রোগ্রাম ডট জাভা হিসাবে সেভ হলো। যখন আমি প্রোগ্রামটা লিখলাম, লিখে যখন সেভ করলাম, তাহলে তখন কি হলো, প্রোগ্রামটার নাম ছিল মাই প্রোগ্রাম, সেভ করেছি মাই প্রোগ্রাম নামে, এখানে এক্সটেনশন চলে আসলো ডট জাভা। যেমন কোনো যদি ইমেজ হয়, যেমন ডট জেপি ইজি হয়, জেপিজি হয়, পিএনজি হয়, এগুলো ডট, এগুলোকে আমরা এক্সটেনশন বলি, আমরা জানি এক্সটেনশনটা কি। তাহলে কি জাভাতে যখন কোনো প্রোগ্রাম লেখা হবে তখন কিন্তু সেই ফাইলের এক্সটেনশন থাকবে হচ্ছে ডট জাভা। তাহলে এই যে ডট জাভা ফাইলটা কম্পাইলারের মধ্যে দিয়ে যখন কম্পাইল হবে, কম্পাইল হয়ে কিন্তু সেটা ক্লাস ফাইলে কনভার্ট হয়ে যাবে। তাই দেখো মাই প্রোগ্রাম ফাইল নেমটা সেম রয়েছে, শুধু এক্সটেনশনটা চেঞ্জ হয়ে গেছে, ওখানে ছিল ডট জাভা, এখানে হয়ে গেছে ডট ক্লাস। সেটাই বলেছে আফটার কম্পাইলেশন ডট ক্লাস ফাইল আর জেনারেটেড বাই জাভাসি কম্পাইলার। জাভাসি কম্পাইলার এই কাজটা করে। আর ডট ক্লাস ফাইল ডাজ নট কন্টেইন দ্য কোড দ্যাট ইজ নেটিভ ইওর প্রসেসর, মানে আমরা যে কোডটা লিখলাম সেই কোডটা কিন্তু জাভা কম্পাইলার, কিন্তু কম্পাইলারের পরে যখন ক্লাস ফাইল চলে গেল সেই আমাদের প্যাটার্নটা কিন্তু ও আর ফলো করছে না, ও কিন্তু অলরেডি ডট ক্লাস ফাইলে কনভার্ট করে ফেলেছে, ওই কোড কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে কি বলে, ইট ইনস্ট্যান্ট দ্য কন্টেন্টস বাইট কোড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য জাভা ভার্চুয়াল মেশিন। তাহলে কি যখনই জাভা ভার্চুয়াল মেশিনে চলে গেল, এই বাইট কোডটা মানে কম্পাইলার বাইট কোডে পাঠিয়ে দিল, এই বাইট কোডটা কিন্তু আমাদের দেখো
মাই প্রোগ্রাম বলে লেখা আছে, তাহলে কি হলো, এই জেভিএম এর মাধ্যমে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি আমরা কাজ করতে পারলাম কোন মেশিনে যাবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা ডট জাভা বলে সেভ করেছিলাম, মানে মাই প্রোগ্রাম ডট জাভাতে সেভ করেছি, কম্পাইলারের পরে সেটা হয়ে গেল মাই প্রোগ্রাম ডট ক্লাস, কম্পাইলার থেকে চলে গেল ইন্টারপ্রিটারের কাছে, ইন্টারপ্রিটারের কাছে যাওয়ার পরে ইন্টারপ্রিটার দেখে নিল আমরা কোন অপারেটিং সিস্টেম ইউজ করছি, সেই হিসাবে সে কোডটাকে কিন্তু কনভার্ট করে দিল। এইখানে দেখো আমি আরো সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। ধরো এখানে একটা জাভা প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামটা আমাদের কি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ ডট জাভা হিসাবে আমি সেভ করেছি, কারণ এখানে ক্লাসটার নাম যা, সেটাই কিন্তু আমাদের ফাইল নেম হয়, আমরা জানি এটা। তাহলে কি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ ডট জাভা হিসাবে সেভ করেছি, সেটা যখনই কম্পাইলারের মধ্যে গেল সেটা কিন্তু কি হয়ে গেল, তোমরা জানো কি হয়ে গেল, তোমরা জানো সেটা কি হয়ে গেল, তাও আমি বলে দিচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ ডট ক্লাস ফাইল হয়ে গেল। যখনই ক্লাস ফাইলটা হয়ে গেল তারপরে কি জেভিএম এর মধ্যে পাঠিয়ে দিল, জেভিএম চেক করছে সেটা উইন্ডোজ মেশিন, ইউনিক্স মেশিন না ম্যাক, ম্যাক মানে অ্যাপেল যেটা বলছিলাম, না ম্যাক মেশিন। তাহলে বুঝতে পারছি আমরা কিভাবে প্রসেসটা হচ্ছে, কেন আমরা জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলি। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু খুব কমন, জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, তার একটাই রিজন, জাভার মধ্যে জেভিএম রয়েছে বলে, মানে জাভা ভার্চুয়াল মেশিন। কম্পাইলেশন প্রসেস প্রত্যেকটা জায়গায় হয়, কিন্তু এখানে ইন্টারপ্রিটারটাকে কিন্তু ডিফারেন্ট ভাবে ইউজ করে জাভা শুধুমাত্র জাভা কিন্তু সেই জিনিসটা ইন্টারপ্রিটারটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে ইউজ করে। তার জন্য কি আমরা জাভা প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবো, কোনো রকম প্রবলেম হবে না, কারণ জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এবারে যেগুলো কোড গুলো রয়েছে, মানে জাভা কোডটাকে আমরা সোর্স কোড বলি, তারপরে বলি বাইট কোড, মানে কম্পাইলার যেটাকে কনভার্ট করে, যে কোডে কনভার্ট করে সেটা হচ্ছে বাইট কোড, তারপরে ইন্টারপ্রিটার যে কোডে কনভার্ট করে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট কোড। আশা করি বুঝতে পারলাম। এবার আমি একটু বলে দিচ্ছি, দেখো জাভা সোর্স কোড কি, জাভা সোর্স কোড, the source code is the fundamental component of the computer program that is created by the programmer. Clear? It can be read and easily understood by the human being. আমরা যে কোডটা লিখছি আমরা বুঝতে পারি, মানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এগুলো কিন্তু আমরা লিখছি, মানে আমরা বুঝতে পারি এখানে একটা মেইনের বডি রয়েছে, যেমন লিখি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, মানে এটা প্রিন্টের জন্য এই মেথডটাকে এই মেথডটাকে ইউজ করা হবে, সেটা আমরা বুঝতে পারি। তার জন্য যে কোডটা আমরা লিখি সেটাই কিন্তু জাভা সোর্স কোড বলে, যেটা কি নামে সেভ হয়, যেটা তুমি ক্লাস নেম দিলে সেই ক্লাস নেম ডট জাভা বলে সেভ হচ্ছে, যেমন ধরো মাই প্রোগ্রাম ডট জাভা হিসাবে সেভ হচ্ছে। আর যদি এর জন্য যদি আমি বলি, এখানে প্রোগ্রামটা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে জাভার একটা নর্মাল সোর্স কোড, এটাকে যখন আমি সেভ করবো তখন কি হয় সেভ হবে, হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা হিসাবে সেভ হবে। এবার চলে আসি বাইট কোড। বাইট কোডটা কি, কম্পাইলার যেটাকে কম্পাইল করে, মানে সোর্স কোডটাকে কম্পাইলারের মধ্যে দিয়ে যখন প্রসেস হয়ে যে আউটপুটটা আসছে সেটাই হচ্ছে বাইট কোড। The Java bytecode is the instruction, the set of the Java virtual machine. It acts the similar to an assembler, which is an alias, the represent of the C++ code বা Java code. So as soon as Java program is compiled, the Java bytecode is generated. In more application term, the Java bytecode is machine code. Java bytecode is machine code in the form of a dot class file. With the help of the Java bytecode, we achieve the platform independent in Java. তাহলে বুঝতে পারলাম, তাহলে কি বুঝলাম, আমরা কম্পাইলারের মধ্যে দিয়ে যখনই যাচ্ছে সেটা বাইট কোডে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো লাস্ট লাইন যেটা বললাম, উই অ্যাচিভ দ্য প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ইন জাভা, কেন কার জন্য, উইথ দ্য হেল্প অফ দ্য বাইট কোড। এই বাইট কোডটাই কিন্তু ইন্টারপ্রিটার অবজেক্ট কোডে কনভার্ট করে দিচ্ছে, মানে কি অবজেক্ট যাবে, সেটা উইন্ডোজ এর জন্য করবে, সেটা ইউনিক্স এর জন্য করবে, বা যেটা ম্যাকের জন্য করবে। এবার সেটা হচ্ছে অবজেক্ট কোড, a package of a code to be executed that can be manipulated by a inner procedure, a program or library, or which can be an input to a loader. The package code is generally either the bytecode or machine code. বুঝতে পারলাম আমরা তাহলে অবজেক্ট কোডটাও কি। এবারে চলে আসি জেভিএম। জেভিএম কে আমি পয়েন্ট করে কিছু জিনিসগুলো দিয়েছি, দেখো তোমরা যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো এখানে থাকবে। জেভিএম এর ফুল ফর্ম আমরা জানি, জাভা ভার্চুয়াল মেশিন। জেভিএম ইজ দ্য ইঞ্জিন দ্যাট ড্রাইভস দ্য জাভা কোড, বুঝতে পারলে, যেটা জাভা কোডটাকে ড্রাইভ করে নিয়ে যায়। মোস্টলি ইন দ্য আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্য কম্পাইলার প্রডিউস কোড
for a particular system, but Java compiler produce the bytecode for the Java virtual machine. মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পাইলার মেশিন মানে যে মেশিনে কাজ করছি তার মতো আমাদের কোড জেনারেট করে দিল, মানে সেই মেশিনে মানে উইন্ডোজ মেশিনে কাজ করছি তাহলে উইন্ডোজ এর মতো কোডটাকে আমাদের জেনারেট করে দিল। কিন্তু জাভার ক্ষেত্রে সেটা কিন্তু ডিফারেন্ট। জাভার ক্ষেত্রে কি, জাভার ক্ষেত্রে সে কিন্তু কি জেনারেট করবে, আমাদের বাইট কোড জেনারেট করবে। বাইট কোড জেনারেট করবে কার জন্য? জাভা ভার্চুয়াল মেশিনের জন্য। জাভা ভার্চুয়াল মেশিন কি করবে, সেই বাইট কোডটাকে নিয়ে সে দেখে নেবে কোন জায়গায় সে প্লেস করবে। নেক্সট পয়েন্ট দেখো, when we compile the java program the bytecode is generated। যখন আমরা কম্পাইল করছি, যখন ওই আমাদের দেখা যায় নো সিনট্যাক্স এরর, তখনই কিন্তু আমাদের বাইট কোডে কনভার্ট হয়ে যাচ্ছে। bytecode is the source code that can be used to run any platform। ক্লিয়ার? bytecode is the source code that can be used any platform। তাহলে আমরা এনি প্ল্যাটফর্মে আমরা কিন্তু বাইট কোডকে ইউজ করতে পারি। bytecode is an immediate bytecode is an intermediately language between Java source that hosts the system। তাহলে বুঝতে পারলাম bytecode is the intermediary মানে কি মাঝখানে ল্যাঙ্গুয়েজ বিটুইন দ্য জাভা সোর্স এন্ড হোস্ট সিস্টেম। মানে যেখানে আমরা কোড করছি, আর ধরো আমি একটা সফটওয়্যার বানালাম, সফটওয়্যার বানিয়ে আমি তোমাকে দিলাম, সফটওয়্যার বানিয়ে আমি যখন তোমাকে দিলাম তোমার মেশিনে তুমি সেটাকে ইনস্টল করবে। ক্লিয়ার? তাহলে জাভাতে আমি বানিয়ে দিলাম, আমি তোমাকে মেশিনে দিয়ে দিলাম, তুমি সেটাকে ইনস্টল করলো, তোমার মেশিন যদি ম্যাকের হয় বা ইউনিক্সের হয় তাও চলবে, কোনো রকম প্রবলেম হবে না। তাই বলেছে বাইটকোড ইজ দ্য ইন্টারমিডিয়ারি ল্যাঙ্গুয়েজ বিটুইন জাভা সোর্স এন্ড হোস্ট। মানে আমারটা হলো সোর্স সিস্টেম, তোমারটা হলো হোস্ট সিস্টেম। মানে তুমি সেখানে আমার বানানো সফটওয়্যারটা তুমি ইনস্টল করছো বা হোস্টিং করছো। ক্লিয়ার? তারপরে কি বলেছে, ইট ইজ দ্য মিডিয়াম হুইচ কম্পাইলস দ্য জাভা which compile the Java code to bytecode, which gets the interpreted on the different machine and hence it makes it platform operating system independent। বুঝতে পারলাম যে জিনিসটা তোমাকে এতক্ষণ ধরে বারবার বলছিলাম সেটাই বলেছে। The JVM works can be explained in the following manner। তাহলে বুঝতে পারলাম এই ফলোইং ম্যানারে JVM কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। কি বলেছে, রিডিং বাইট কোড, ভেরিফাই বাইট কোড, লিংকিং দ্য কোড উইথ দ্য লাইব্রেরি, এটা হলো JVM। JVM এর এই উপরের গুলো হলো JVM কিভাবে কাজটা করছে, আর এইগুলো হচ্ছে মেন এক্স্যাক্টলি পয়েন্ট গুলোকে আমি তুলে ধরেছি। কি করে, বাইট কোডটাকে রিড করে, বাইট কোডটা ঠিক আছে নাকি ভেরিফাই করে, বাইট কোডটাকে রিড করার পর ভেরিফাই করলো, তারপরে কি করলো, লাইব্রেরির সাথে লিংক করে দিল। মানে যে লাইব্রেরি হবে, যদি তোমার ইউনিক্স মেশিনের লাইব্রেরি হয় সেখানে লিংক করলো, উইন্ডোজ মেশিন হলে উইন্ডোজে করলো, যদি ম্যাকের হয় তাহলে ম্যাকে করলো। তাহলে বুঝতে পারলাম জাভাকে কেন ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, কারণ তার মেন কারণ JVM, আর আমরা তাও বুঝে গেলাম JVMটা কি। তাহলে আমাদের যদি কোয়েশ্চেন আসে JVM কি, আমরা বলতে পারবো। যদি এই কোয়েশ্চেনটা যদি আসে জাভাকে কেন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, তাহলে আমরা কিন্তু সেটাও বলতে পারবো। আশা করি তোমাদের এতদূর আমি ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো কনফিউশন হয়, হ্যাঁ যে জিনিসটা বলিনি, যদি কোনো কনফিউশন হয় আমার কমেন্ট বক্সে, মানে আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে বা ফেসবুকের কমেন্টে তুমি কিন্তু জানাতে পারো। আর অবশ্যই আরো নতুন ভিডিও পাওয়ার জন্য তুমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল যেটার নাম হচ্ছে ই লার্নিং জ্ঞান এবং ফেসবুক পেজ যেটার নাম হচ্ছে ই লার্নিং জ্ঞান, অবশ্যই সেখানে লাইক করবে, ইউটিউবে তুমি সাবস্ক্রাইব করবে, আর ইউটিউব ফেসবুকে তুমি শেয়ার করবে। কেন শেয়ার করবে, তার কারণ সবাইকে এই জিনিসটা স্প্রেড করবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা টিচার পাচ্ছে না তারা যেন ঘরে বসে পড়াশোনাটা করতে পারে, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের পরীক্ষা দিতে হবে। কারণ তো তোমাদের জন্যই এই ইনিশিয়েটিভটা, তোমরা যাতে পরীক্ষা দিতে পারো, যাতে তোমরা বাড়ি বসে প্রিপারেশন নিতে পারো, সেই ইনিশিয়েটিভটা তোমাদের যেমন সাহায্য করবে, তোমরা চাইবে তোমাদের বন্ধুদেরও যেন সেই সাহায্যটা হয়। কারণ আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, কারণ কেউ আমরা একা জিততে পারবো না এই সিচুয়েশন থেকে। তার জন্য আমাদের সবাইকে একসাথে মিলে লড়তে হবে। তাই অবশ্যই শেয়ার করবে, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আপডেট পাওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর বেল আইকনটা ক্লিক করে দেবে। এনিওয়ে, তারপর আমি চলে আসছি ডায়াগ্রাম, যে জিনিসটা এতক্ষণ ধরে বলছিলাম। দেখো সেই ডায়াগ্রামটা আমি সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছি। জাভা সোর্স কোড, জাভা কম্পাইলার সেই জিনিসটাকে বাইট করে কম্বাইন করলো, বাইট কোডের থেকে স্টেট চলে আসলো জাভা ভার্চুয়াল মেশিন মানে জাভা ইন্টারপ্রিটার, দেখতে পাচ্ছ জাভা ইন্টারপ্রিটার।
এই জাভা ইন্টারপ্রিটার থেকে আমি চলে আসছি অপারেটিং সিস্টেম, সে অপারেটিং সিস্টেম যাই হোক না কেন, ম্যাক হলে ম্যাক, উইন্ডোজ হলে উইন্ডোজ, আর ইউনিক্স হলে ইউনিক্স। তাহলে কি এবারে ফিচার্স অফ জাভা, জাভার ফিচার্স, জাভার ফিচার্স কি কি? জাভার ফিচার্স টোটাল 12টা ফিচার্স হয় জাভা, আমরা জানি, দেখি কি রয়েছে। অবজেক্ট ওরিয়েন্টেড, সিম্পল, সিকিউর, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, রোবাস্ট, পোর্টেবল, আর্কিটেকচার, ন্যাচারাল, ডাইনামিক, ইন্টারপ্রিটেড, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। এই প্রত্যেকটা জিনিস আমাদের জানার দরকার নেই, আমরা শুধু ফিচার্স গুলো জেনে রাখা দরকার। কতগুলো ফিচার্স আমি সবগুলো তোমাদের দিয়ে দিয়েছি, এইগুলো ডেপথে জানার আমাদের কোনো দরকার নেই। এই ফিচার্স এর মধ্যে আমি 4-5টা ফিচার্স তোমাদের নিয়ে ডিসকাস করবো, কারণ যেটুকুনি তোমাদের দরকার, এক্সট্রা পড়ে লাভ নেই, এক্সট্রা পড়ে আমাদের এখন লাভ নেই, আমাদের যেটুকুনি দরকার আমরা সেটুকুনি পড়বো। দেখো আমি যে ফিচার্স গুলো ওখানে সুন্দর করে পিকচারের সাহায্যে আমরা দেখিয়েছি সেইগুলোই রয়েছে: সিম্পল, অবজেক্ট ওরিয়েন্টেড, পোর্টেবল, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সিকিউর, রোবাস্ট, আর্কিটেকচার, ন্যাচারাল, ইন্টারপ্রিটেড, হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ডাইনামিক। আমরা সহজ সহজ কিছু পয়েন্টগুলো আমরা দেখে নেব। আর যদি এই পয়েন্টগুলো তোমরা যদি জানতে চাও ডিটেলে, তাহলে আমাকে অবশ্যই পিং করবে, অবশ্যই আমার কমেন্ট বক্সে ইয়ে করবে যে তোমাদের এই টপিকটা দরকার রয়েছে। আরো যদি ডিটেলে দরকার হয় তাহলে আমার ওখানে স্কাইপ ডিটেলস রয়েছে, মাইক্রোসফট টিম ডিটেলস রয়েছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা আমাদের ফেসবুক পেজে রয়েছে, সেইখান থেকে তুমি কিন্তু অবশ্যই পেয়ে যাবে, আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারবে, এনি টাইম তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। তাহলে কি বলেছি? সিম্পল। তাহলে কি বলে? জাভা ইজ ভেরি ইজি টু লার্ন and its syntax is simple, clean and easy to understand. According Sun, মানে Sun কে তো বলে নি, Sun হলো একটা কোম্পানি যে জাভাকে কিনে নিয়েছে, ঠিক আছে? Sun একটা কোম্পানি। According to Sun, the Java language is simple programming language because Java syntax is based on C++. C++ বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা নাম শুনেছি বাট করিনি আমরা, সেই C++ এর মতোই কিন্তু জাভা প্রোগ্রামের সিনট্যাক্স গুলো অলমোস্ট সেম, পুরো সেম না, অলমোস্ট সেম। জাভা হ্যাজ রিমুভড মেনি কমপ্লিকেটেড এন্ড রেয়ারলি ইউজড ফিচার্স, ফর এক্সাম্পল এক্সপ্লিসিট পয়েন্টার, অপারেটর, ওভারলোডিং। তাহলে কি আমাদের এক্সপ্লিসিট পয়েন্টার ছিল, আমাদের পিওপির মধ্যে এক্সপ্লিসিট পয়েন্টার ছিল, সেই কনসেপ্টকে কিন্তু আমরা জাভা থেকে সরিয়ে দিয়েছি, কারণ সেখানে একটা অ্যাম্বিগুইটি তৈরি হতো, সেই অ্যাম্বিগুইটি যাতে না আসে। অপারেটর ওভারলোডিংও তাই আমরা কিন্তু জাভাতে পাবো না, কিন্তু সি প্লাস প্লাসে আমরা অপারেটর ওভারলোডিং পাবো, সি প্লাস প্লাসে আমরা অপারেটর ওভারলোডিং পাবো, কিন্তু জাভাতে সেই ফিচার্সটা নেই। There is no need to remove the unreference object because there is a automatic garbage collection. আমরা ক্লাস 8 এ পড়েছিলাম গার্বেজ কালেকশন জাভা। তাহলে কি বলেছে এখানে? আনরেফারেন্স যে অবজেক্ট গুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার দরকার নেই, কারণ জাভার একটা গার্বেজ কালেকশন রয়েছে, যে গার্বেজ ভ্যালু গুলো হয় জাভা প্রোগ্রাম যখন এক্সিকিউট করে সেটা কিন্তু অটোমেটিক্যালি গার্বেজ কালেকশনে গিয়ে স্টোর। তাই এইভাবেই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডেভেলপ করেছে, তার মধ্যে অলরেডি একটা গার্বেজ কালেকশন রয়েছে, সেই গার্বেজ কালেকশনের মধ্যে সব গার্বেজ ভ্যালু গুলো অটোমেটিক্যালি স্টোর হয়, আমাদের কিছু করতে হয় না। অবজেক্ট ওরিয়েন্টেড জানি আমরা জাভা, জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এভরিথিং ইজ জাভা ইজ অ্যান অবজেক্ট, জানি বাই অবজেক্ট, ফর অবজেক্ট, থ্রু অবজেক্ট, আমি আগেই বলেছি, তাই আমরা দেখতে পাচ্ছি এভরিথিং ইজ ইন জাভা ইজ অ্যান অবজেক্ট। That object oriented means we organize our software as a combination of the different type of object that incorporates both data and behavior. ডেটা মানে কি? ডেটা মানে ডেটা মেম্বার, আর এখানে যে বিহেভিয়ার দিচ্ছে, বিহেভিয়ার মানেই হচ্ছে মেথড মেম্বার, ঠিক আছে? Object oriented programming is a methodology that simplifies the software development and maintenance by providing some rules. বুঝতে পারলাম? তাহলে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ মেথডোলজি যেখানে কি কি সিম্পলিফাই করে? দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর কিভাবে মেনটেন করবে, কিছু রুলস এন্ড রেগুলেশন রয়েছে, মানে কিছু প্রোটোকল রয়েছে, সেই প্রোটোকল গুলো কিন্তু মেনটেন করেই আমাদের কাজ করতে হবে। নেক্সট পয়েন্ট চলে আসছে কি? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, সেটাই। ক্লাস ফাইল, ক্লাস ফাইল মানে আমরা জানি বাইট কোড, ক্লাস ফাইল মানে আমরা জানি বাইট কোড, বাইট কোড থেকে আমাদের জেভিএম এর মাধ্যমে সেটা চলে আসছে কোন মেশিনে? সেটা ম্যাক হলে ম্যাক, উইন্ডোজ হলে উইন্ডোজ, আর ইউনিক্স হলে ইউনিক্স। ইউনিক্স মানে লিনাক্স কিন্তু। তাই এখানে বলে জাভা ইজ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বিকজ
it is different from the other language like C, C++, etc., which are compiled into the platform specific machine, while Java is write once and run anywhere, মানে এই ল্যাঙ্গুয়েজকে তুমি কিন্তু যেখানে খুশি রান করতে পারো, কারণ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলে। আর প্ল্যাটফর্ম ইজ আ হার্ডওয়্যার অর সফটওয়্যার এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য প্রোগ্রাম রানস। ক্লিয়ার? আমি এতক্ষণ জাভা কেন, জেভিএম কেন, মানে জেভিএম এর কাজ কি, কেন জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলে, যে জিনিসটা বলেছি এই জিনিসটা সুন্দর করে লেখা আছে। তাই সিকিউর আমরা দেখেছি, আমরা যখন ডিফারেন্স পড়ছিলাম তখনই আমরা দেখেছি জাভা কেন সিকিউর। সেম জিনিসটাই এখানে বলেছে, জাভা ইজ দ্য বেস্ট নোন অ্যাজ সিকিউরিটি। জাভা ইজ সিকিউর বিকজ নো এক্সপ্লিসিট পয়েন্টার, কোনো এক্সপ্লিসিট পয়েন্টার নেই। জাভা প্রোগ্রাম ইজ রান ইনসাইড দ্য ভার্চুয়াল মেশিন স্যান্ডবক্স। তাহলে কি বলেছে, জাভা প্রোগ্রাম রান করে একটা ভার্চুয়াল মেশিন রয়েছে যার নাম স্যান্ডবক্স, তার ভেতর। এগুলো ডেপথের কনসেপ্ট, তুমি শুধু শুনে রাখো, তোমাদের শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। ক্লাস লোডার, বাইট কোড ভেরিফায়ার এন্ড সিকিউরিটি ম্যানেজার, এইগুলোর জন্য জাভা কিন্তু সিকিউর, কিন্তু সি, সি প্লাস প্লাস কিন্তু এত বেশি সিকিউর নয়। রোবাস্ট সিম্পলি মিন্স স্ট্রং, মানে দমদার। রোবাস্ট মানে জাভা হচ্ছে অনেক শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ। জাভা দিয়ে কিন্তু আমরা যে কোনো প্রোগ্রাম করতে পারি। আমরা সকেট প্রোগ্রামিংও কিন্তু জাভা দিয়ে করতে পারি। সকেট প্রোগ্রামিং কি আমি কোনো একটা ক্লাসে তোমাদের বলবো, একটুখানি বলবো সকেট প্রোগ্রামিং কি। আজকে এখানে ঢুকলে আমরা আমাদের সিলেবাস শেষ করতে পারবো না। আমরা সকেট প্রোগ্রামিংও কিন্তু জাভা দিয়ে করতে পারি। জাভা ইজ আ রোবাস্ট বিকজ, এই আমাদের এখানে টোটাল 4টে পয়েন্ট রয়েছে, 4টে পয়েন্ট দেখে নি। ইট ইউজেস স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট, খুব স্ট্রং মেমোরি ম্যানেজমেন্ট। মানে দেখো আমি ফার্স্টেই দেখলাম গার্বেজ কালেকশন রয়েছে। গার্বেজ কালেকশন মানে কি, কোনো মেমোরি ওয়েস্টেজ হচ্ছে না। যদি কোনো জায়গায় আমাদের এক্সট্রা কোনো ভ্যালু থেকে যাচ্ছে বা রেফারেন্স ভ্যারিয়েবল থেকে যাচ্ছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি গার্বেজে চলে যাচ্ছে। তার জন্য এর মেমোরি ম্যানেজমেন্ট অনেকটাই স্ট্রং। নেক্সট, দেয়ার ইজ আ ল্যাক অফ পয়েন্টার দ্যাট অ্যাভয়েড দ্য সিকিউরিটি প্রবলেম, কারণ এখানে পয়েন্টার নেই। পয়েন্টারের কাজ কি, পয়েন্টারের কাজ ছিল, মানে পয়েন্টারের মেন কনসেপ্ট ছিল অ্যাড্রেস অফ দ্যাট ভ্যারিয়েবল, মানে কোন মেমোরি অ্যাড্রেসে সেই ভ্যারিয়েবলটা স্টোর হচ্ছে সেটা। সেখানে কিন্তু আমি কোনোদিন জাভা থেকে কেউ জানতে পারবে না আমাদের কোন মেমোরিতে সেটা স্টোর হচ্ছে, কোনোদিন জানতে পারবে না। তাহলে কি বলেছে, দেয়ার ইজ দ্য অটোমেটিক গার্বেজ কালেকশন ইন জাভা which run on the Java virtual machine to get rid of the objects which are not being used by the Java compilation anymore. বুঝতে পারলে, যেটা লাগবে না জাভাতে সেটা কিন্তু অলরেডি গার্বেজে চলে যাবে। দেয়ার আর দ্য এক্সেপশন হ্যান্ডেলিং, এখানে কিন্তু এক্সেপশন হ্যান্ডেলিং ও রয়েছে। মানে কি, ধরো তোমার কোনো বড় একটা প্রোগ্রাম, তুমি ধরো কিছু একটা ভুল করে এসেছো, বাই চান্স তুমি আর বিশাল বড় একটা প্রোগ্রাম করে সফটওয়্যার বানিয়েছো। এবারে তোমার যদি এক্সেপশন হ্যান্ডেলিং না থাকে, মানে কি এক্সেপশন হ্যান্ডেলিং মানে কি, যদি তোমার প্রোগ্রামে কোনো রকম এরর খায়, যে যাতে সেই জিনিসটা ইউজার না বুঝে। ইউজার বুঝলে কি ভাববে, ইউজার ভাববে তুমি প্রোগ্রামিং পারো, তুমি প্রোগ্রামিং পারো না, আমি যাকে দায়িত্ব দিলাম সে প্রোগ্রামিং পারলো না। তার জন্য কি তুমি এক্সেপশন হ্যান্ডেলিং দিয়ে তুমি কোডটা করে রাখলে, যে তুমি দেখিয়ে দিলে মেশিনে কিছু একটা প্রবলেম হয়েছে, তার জন্য কোডটা রান করেনি বা তার জন্য কোডটা রান করছে না। দেখবে অনেক সময় আমরা কোনো সাইডে কিছু যদি কাজ করতে যাই, অনেক সময় আমাদের দেখায় সার্ভার এরর, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু এক্সেপশন হ্যান্ডেলিং দিয়ে করা থাকে। এক্সাক্ট এররটা কিন্তু আমরা বুঝতে পারি না। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে এই হতো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা কি আমরা দেখলাম, কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চ্যাপ্টারের পুরো যা ডেপথে রয়েছে, আমি পুরো জিনিসটাকে আজকে তোমাদের সামনে পড়িয়ে দিলাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে, ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ফেসবুকের কমেন্টে গিয়ে তুমি কমেন্ট করতে পারো। আমাদের ফেসবুক পেজের নাম ই লার্নিং জ্ঞান এবং ইউটিউব চ্যানেলের নামও ই লার্নিং জ্ঞান। আর ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নিউ আপডেট যে ভিডিওটা, যেটা আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো, সেটা তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই শেয়ার করবে, কারণ এই সিচুয়েশনে আমাদের সবাই আজকে আমরা ঘরে বসে রয়েছি। তার জন্য যারা এই ভিডিওটা পাচ্ছ, যাদের হেল্প হচ্ছে, তারাও কিন্তু তোমাদের বন্ধুদের হেল্প করবে, কারণ আমাদের সবাইকে একসাথে লড়তে হবে, তাহলেই আমরা এই যুদ্ধকে জয় করতে পারবো। ডেফিনেটলি আমরা এই যুদ্ধকে জয় করতে পারবো, তাই সবাইকে একসাথে করতে হবে। খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর পড়াশোনাটা করো। যদি কোনো কমেন্ট
করতে হয় অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।